আপনার বিনসটা কেন সেরা, যে ভ্যারাইটি কি, যে এটা এই জাতের বিনস, এটা এরকম নোটস থাকে, এই নোটস থাকে, এইগুলাই জাস্ট। এরপরে আপনার আমরা যখন কফি বিনসটাকে এক্সট্রাক্ট করি, এক্সট্রাকশন, আমরা গ্রাইন্ডার থেকে একটা শট নেই, নেওয়ার পরে কি আমরা এক্সট্রাকশন করি, বলি যে একটা কফি কত সেকেন্ডে পড়ে, মানে এক্সট্রাকশন টাইম কত থাকে, 25 থেকে 30 থাকে। এখন এই এক্সট্রাকশনটা কি, এক্সট্রাকশনটা জানেন না? টাইমটা তো আমরা যে পারফেক্ট একটা শট পরে কত সেকেন্ডে, এক্সট্রাকশন টাইম বলি 25 থেকে 30 বা 20 থেকে 30, বাট এটার একটা এক্সট্রাকশন, মূলত এক্সট্রাকশনটা কি, এই এক্সট্রাকশন, এটা হইতেছে এক্সট্রাকশন বলতে আসলে বোঝায় গ্রাইন্ড করা কফির গুঁড়া গরম, উচ্চ গরম পানির চাপ থেকে, মেশিন, এসপ্রেসো মেশিনে কিন্তু একটা চাপ প্রয়োগ করে 9 বারের চাপ থেকে যেই লিকুইডটা বের হয়, মূলত কফির টেস্ট, নোটস, এইগুলা বের করে আনাই, স্বাদ, এরপরে অ্যাসিডিটি, এগুলা বের করে আনার প্রক্রিয়াই হইতেছে এক্সট্রাকশন। ঠিক আছে, বুঝছেন তো এক্সট্রাকশন কি? আচ্ছা, এরপরে আপনার গ্রাইন্ড করা যে কফির গুঁড়াটা আমরা যে বের করলাম, এটা কি হইলো, এসপ্রেসো। প্রত্যেকটা কফির কিন্তু এক একটা মেথড থাকে, মানে ব্রুইং মেথড বলে। ব্রুইং মেথড বুঝেন? ব্রুইং মেথড হইতেছে আপনার যেই কোনো কফি বানানোর প্রক্রিয়া, যেমন এসপ্রেসো বের করতেছি আমরা, V60 বানাইতেছি, মানে টোটাল প্রক্রিয়াটাই হচ্ছে ব্রুইং মেথড। এই এক্সট্রাকশন আর ব্রুইং মেথড কিন্তু এক না, বাট সিমিলার। হ্যাঁ, ব্রুইং মেথডটা হইতেছে আমরা যেমন একটা V60 বানাইলাম, কি নিছি, ডিপার নিছি, কালেক্টর নিছি, কফির গুঁড়া নিছি, এই পুরো প্রক্রিয়াটাই একটা ব্রুইং মেথড। যেমন এসপ্রেসো মেক করতেছি, শর্ট নিতেছি, গ্রাইন্ড সাইজ ফাইন থাকবে, এরপরে নিতেছি, ট্যাম্প করতেছি, এই পুরো প্রক্রিয়াই একটা ব্রুইং মেথড। এগুলো জানা থাকা ভালো। হ্যাঁ, আচ্ছা, এখন এক্সট্রাকশন শিখছি, ব্রুইং মেথড, বিন প্রোফাইল গেল। এরপরে আমরা যখন এসপ্রেসোটা এক্সট্রাক্ট করি, 25 থেকে 30 সেকেন্ডের ভিতরে বের হয় একটা এসপ্রেসো। এখন এই এক্সট্রাকশনটা কি আমরা বলছি, এক্সট্রাকশনটা কিন্তু মূলত 3 ধরনের হয়ে থাকে: ওভার এক্সট্রাকশন, আন্ডার এক্সট্রাকশন, পারফেক্ট এক্সট্রাকশন। পারফেক্টটা হইতেছে মানে পারফেক্ট টাইমে পড়া। এখন যেটা আন্ডার এক্সট্রাকশন হয়, দ্রুত পড়া। হ্যাঁ, দ্রুত পড়া। এখন মূলত কি কি কারণে হয় আন্ডার এক্সট্রাকশনটা? কফি বিনের ভিতরে আর কি ঝামেলা থাকলে আন্ডার এক্সট্রাকশনটা হয় কফির বিন যদি মোটা হয় তাহলে হয়, ট্যাম্পিং যদি কম হয়, ডোজিং যদি কম হয়। ডোজিং বলতে বুঝেন যে পরিমাণ। ধরেন আমার ফিল্টার বাস্কেটের সাইজ আছে 18 গ্রাম, আমরা 16 গ্রাম নিয়ে ফেলছি, তখন কিন্তু আন্ডার এক্সট্রাকশন হবে। এরপর আমাদের বিন যদি পুরনো হয়, অনেক দিনের পুরনো বিনস হয়, দেখবেন গ্রাইন্ড সাইজ ঠিক আছে, সবকিছু ঠিক আছে, কিন্তু আন্ডার এক্সট্রাকশন হইতেছে, মানে বিন যদি অনেক পুরনো হয়ে যায়, সেক্ষেত্রে আন্ডার এক্সট্রাকশন হইতে পারে। এখন আন্ডার এক্সট্রাকশনের এসপ্রেসো কেমন হয়, টেস্টটা কেমন হইতে পারে? এটাই কিন্তু অ্যাসিডিটি বেশি থাকবে, মানে টক ভাবটা বেশি থাকে, পাতলা হবে এসপ্রেসো। আর যদি ওভার এক্সট্রাকশন হয়, তাহলে কি কি কারণে হইতে পারে? হ্যাঁ, কফির যে গ্রাইন্ড সাইজটা মূলত এসপ্রেসোর জন্য ফাইন থাকে, এটা যদি বেশি ফাইন বা এক্সট্রা ফাইন হয়, তাহলে কিন্তু ওভার এক্সট্রাকশন হইতে পারে। এরপরে আপনার গ্রাইন্ড সাইজটা যদি বেশি চিকন হয়, সেটা বলছি। এরপর যদি ডোজিং বেশি হয়, পরিমাণে বেশি নিছেন, ট্যাম্পিং বেশি করে ফেলছেন, তাহলে ওভার এক্সট্রাকশন হইতে পারে। এখন ওভার এক্সট্রাকশন হইলে কিন্তু এসপ্রেসো বার্ন হয়ে যায়, পুড়ে যায়। পুড়ে গেলে টেস্ট কিন্তু বিটারনেস বেশি থাকবে কফিতে, তিতা হয়ে যাবে বেশি। তখন কি ওর যে প্রপার যে নোটসটা আছে, ওই নোটসটা কম থাকে, তিতা হয়, টেস্ট খারাপ হয়ে যায়। এটা হইতেছে ওভার এক্সট্রাকশন। আর প্রপার এক্সট্রাকশন হলে, পারফেক্ট এক্সট্রাকশন হলে তো সবকিছু ঠিক থাকলেই হবে। এখন একটা এসপ্রেসো শট যদি পারফেক্ট করতে হয়, কি কি বিষয় আসলে খেয়াল রাখা উচিত বলেন তো একজন? হ্যাঁ, পারফেক্ট এসপ্রেসো এক্সট্রাকশনের জন্য আমাদের মূলত প্রথমে গ্রাইন্ড সাইজ ঠিক রাখতে হবে। হ্যাঁ, ভালো কফি বিনস লাগবে, গ্রাইন্ড সাইজ ঠিক, একদম ফাইন সাইজ, যে এসপ্রেসোর জন্য যে এই গ্রাইন্ড সাইজটা লাগে, এইটাই থাকতে হবে। এরপরে আমাদের ডোজিংটা ঠিক রাখবেন। এরপর আমাদের যে ট্যাম্পিং, 14 থেকে 18 কেজি আমরা একটা চাপ প্রয়োগ করি এসপ্রেসো এক্সট্রাকশনের জন্য, এইটা ঠিক রাখতে হবে। এরপরে পরিমাণ ঠিক রাখতে হবে। জাস্ট এই সব প্রক্রিয়া ঠিক রাখলেই পারফেক্ট এসপ্রেসো বের হবে। আর পারফেক্ট এসপ্রেসো দেখতে কেমন হয়? এটা একদম ব্রাউন কালারের হবে বা হ্যাজেলনাট কালারের হবে।
আর নোটস প্রপার থাকবে। যেমন একটা এসপ্রেসোর টেস্ট থাকে মূলত আমরা বলি যে 3 ধরনের, যেমন সুইট থাকে, অ্যাসিডিটি থাকে, বিটার থাকে, ফ্লোরাল হয়, ফ্রুটি হয়, এরকম হয়। বাট এই টেস্টগুলো একদম ব্যালেন্স থাকবে সবকিছু, কোনোটা থেকে কোনোটা বেশি না। ধরেন বিটারনেস বেশি হয়ে গেছে, বিটারনেস বেশি হইলে তো বুঝি যে আমরা ওভার এক্সট্রাক্ট হইলে হয়, তো এইগুলো একদম ব্যালেন্স থাকবে, তাহলে বোঝা যাবে যে হ্যাঁ এটা পারফেক্ট এসপ্রেসো হইছে। বুঝছেন? এখন যদি এসপ্রেসো মেক করতে দেয়, পারবেন না যদি কেউ বলে যে ওভার এক্সট্রাকশন কেন হইলো, ঠিক করতে তো পারবেন যদি জানা থাকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হইতেছে একটা কফির জন্য মূলত যে আমরা এসপ্রেসোটা বের করি, এটার জন্য আমাদের গ্রাইন্ড সাইজটা সবথেকে বেশি জরুরি। এসপ্রেসো বেসড যে কফিগুলো আছে এটার জন্য যে অ্যাকচুয়াল গ্রাইন্ড সাইজটা লাগবে ওইটাই আমাদের বের করতে হবে বা ঠিক করে নিতে হবে গ্রাইন্ডার থেকে। এটা যদি আপনি ঠিক করতে পারেন তাহলে এসপ্রেসো মেক করা সহজ হয়ে যাবে। এরপরে অন্যান্য যে কফিগুলো আছে যেমন ফিল্টার কফি আছে, এইসব কফিগুলোর জন্য যে গ্রাইন্ড সাইজ লাগে ওইটা আপনার পারফেক্টলি করতে হবে। কোন কফির জন্য কেমন লাগে, V60 এর জন্য কেমন গ্রাইন্ড সাইজ থাকে? মিডিয়াম ফাইন, মানে এসপ্রেসো থেকে একটু মোটা। এরপরে কোল্ড ব্রু আছে একটা কফি, এইটার জন্য কিন্তু একটা গ্রাইন্ড সাইজ হয়, এটা কোর্স সাইজের, বেশি মোটা, সবথেকে বেশি মোটা যে গ্রাইন্ড সাইজটা হয় কোল্ড ব্রুর জন্য। V60 এর জন্য একটা থাকতে হবে। তুর্কিশ যে কফিটা আছে এইটার জন্য একটা, মানে এক্সট্রা ফাইন এটার গ্রাইন্ড সাইজ, এসপ্রেসোর থেকেও চিকন। এই প্রত্যেকটা গ্রাইন্ড সাইজ গুলো খেয়াল রাখতে হবে। এরপরে আসেন আমরা যখন এসপ্রেসো এক্সট্রাকশন করলাম, এসপ্রেসোর যে আমরা বলছি যে 3টা পার্টও হয়, লেয়ারের মতো হয়। হ্যাঁ, হার্ড বডি ক্রেমা বলি আর কি মূলত, হার্ড বডি ক্রেমা। হ্যাঁ, ক্রেমাটা কিন্তু একদম উপরের অংশ, রাইট? ক্রেমা উপরের অংশ দেখছেন কিনা উপরের অংশ কিনা? বুঝছেন ভাই আমার কথা কি বুঝতে সমস্যা হইতেছে? বুঝেন না মানে ক্রেমাটা একদম উপরে থাকে না, ক্রেমা দেখছেন না এসপ্রেসো বের করার পর একদম উপরে একদম ফেনার মতো থাকে না, ব্রাউন কালারের। হ্যাঁ, ওইটাই মূলত ক্রেমা। ওই ক্রেমাটা কেন হয় জানেন? কাপের মধ্যে যে না না, হ্যাঁ একদম উপরের যে অংশটা ক্রেমা, এই ক্রেমাটা কেন তৈরি হয়? নিচে কিন্তু দেখবেন একদম ব্ল্যাক কফির মতো থাকে না, আমেরিকানোর কালার থাকে, কিন্তু উপরে কিন্তু সরের মতো একটা ফ্যানের মতো থাকে ক্রেমা। এই ক্রেমাটা কেন উৎপন্ন হয় জানেন? এটা হইতেছে কফি বিন যখন রোস্ট করা হয় না, রোস্টের সময় ওই বিনসে প্রচুর পরিমাণে CO2 কার্বন ডাই অক্সাইড থাকে, ওইটা কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। ওই কার্বন ডাই অক্সাইডটা আমরা যখন গ্রাইন্ড করা কফির গুঁড়া নেই, ওই গরম পানির চাপে যখন ওই কার্বন ডাই অক্সাইড আর ওই পানির প্রেসারে যে বুদবুদ ফেনাটা হয় না, ওইটাই মূলত ক্রেমা। বুঝছেন? আচ্ছা, এখন কি কারণে এসপ্রেসো এক্সট্রাকশন সমস্যা হইলে এটা তো পারবেন যদি কেউ কোশ্চেন করে। আচ্ছা, এরপরে আমরা এসপ্রেসো বের করলাম, পারফেক্ট শট। এখন এসপ্রেসোতে যদি আমরা হট ওয়াটার অ্যাড করি, জাস্ট হট ওয়াটার, তাহলে এটা কি হবে বলেন? 120 ml। আমেরিকানো। হ্যাঁ, আমেরিকানো। কেন হবে আমেরিকানো? আমেরিকানো হইতেছে মূলত একটা ব্ল্যাক কফি। এটা জাস্ট আমরা এসপ্রেসো নিব আর আমরা জাস্ট গরম পানি দিব 120 ml আমেরিকানো। এখন এসপ্রেসোর কিন্তু শর্ট ভার্সন, লং ভার্সন দুইটা কফি আছে। হ্যাঁ, এসপ্রেসোর একটা শর্ট ভার্সন আছে, যেমন আমরা বলি রেস্ট্রিয়াতো বলি। হ্যাঁ, রেস্ট্রিয়াতো কি? এটা 1:1 রেশিওতে মেক করে। যেমন 18 গ্রাম যদি কফির গুঁড়া নেই ডোজ, তাহলে আমাদের 1:1 রেশিও হলে 18 গ্রামই রেস্ট্রিয়াতো বের করতে হবে, ওই লিকুইডটা 18 গ্রাম বের করতে হবে, তাহলে এটা হবে রেস্ট্রিয়াতো। এখন আমরা যে এসপ্রেসো বের করি এটার কিন্তু একটা মেকিং রেশিও আছে, মানে অনুপাত আছে। কি অনুপাতে আমরা এসপ্রেসোটা মেক করতেছি? মেকিং রেশিওটা 1:2। আরেকটা রেশিও আছে 1:3। মূলত মিডল ইস্ট বা অন্যান্য কান্ট্রি গুলা বেশিরভাগ 1:2টাই স্ট্যান্ডার্ড, বেশি জনপ্রিয়। সো 1:2 রেশিও বলতে আমরা একটা কফির যে ডোজটা নেই, পরিমাণ হইতেছে সিঙ্গেল শটের জন্য আমরা 7 থেকে 9 গ্রাম কফির গুঁড়া ইউজ করি। বুঝছেন ভাই? 7 থেকে 9 গ্রাম। আর ডাবল শটের জন্য আমরা 14 থেকে 22 পর্যন্ত নেই। আর 7 থেকে 9 বলি না আমরা, 11 পর্যন্তও নেই একটা সিঙ্গেল শট। আর
ডাবল শট 14 থেকে 22 পর্যন্ত, তবে স্ট্যান্ডার্ড পারফেক্ট হইতেছে 9 গ্রাম সিঙ্গেল শট, ডাবল শট হইতেছে 18 গ্রামের। এখন যখন আমরা 1:2 রেশিও ইউজ করি তখন একটা ডাবল শটের জন্য আমরা 1 গ্রাম কফির গুঁড়া থেকে 2 গ্রাম এসপ্রেসো বের হবে, তার মানে 18 যদি হয় তাহলে 36 ml, বুঝছেন? আর যদি 1:3 হয় তাহলে 18 গ্রাম থেকে 3 ডাবল হবে। হ্যাঁ, এইটাই হইতেছে এসপ্রেসো। আরেকটা জিনিস আছে, এসপ্রেসোর একটা লং ভার্সন আছে যেটাকে বলে লুঙ্গো। এটা কিন্তু কোনো হট ওয়াটার এক্সট্রা অ্যাড করতে হয় না, এসপ্রেসো মেশিন থেকে এক্সট্রাক্ট করতে হয়, বাট বেশি পরিমাণে লং। যেমন এইটা পরিমাণ হয় 50 থেকে 70 ml এর মতো, 18 গ্রাম বিন থেকে 50 থেকে 70 ml অ্যারাউন্ড 1 মিনিটের ভিতরে বের করবেন, 40 থেকে 60 সেকেন্ডের ভিতরে 50 থেকে 70 ml এক্সট্রাক্ট করতে হয়। এক্সট্রাকশন মানে ওই যে আমরা যে এসপ্রেসোটা বের করি এটা 70 ml বের করব ডাবল শট 50 থেকে, এটা হইতেছে লুঙ্গো, বুঝছেন? ঠিক আছে, এখন আসি মিল্ক স্টিমিং। মিল্ক স্টিমিংটা মূলত 3 প্রকারের হয়। কি কি? ক্যাপাচিনো। আমরা যে কফির যে ফোমটা উঠাই না মিল্ক কফিতে যে ডিজাইন করি, এখন আমরা 3টা প্রক্রিয়া, এটা ক্যাপাচিনো, লাটে, ফ্ল্যাট হোয়াইট। আবার এই 3 ধরনের কফি আছে, ঠিক আছে? কফিও কিন্তু 3 ধরনের আছে, ফ্ল্যাট হোয়াইট আছে, লাটে আছে, ক্যাপাচিনো আছে। আবার আমাদের যে মিল্ক স্টিমিংটা হয় এইটাও মূলত 3 ধরনের হয়, ক্যাপাচিনো, লাটে, ফ্ল্যাট হোয়াইট। এখন ক্যাপাচিনোর একটা ভ্যারিয়েশন আলাদা, ফ্ল্যাট হোয়াইটের ভ্যারিয়েশন আলাদা, এই দুইটা আলাদা ফোম হয়, আর লাটের ফোমটা আলাদা। বাট লাটের কিন্তু অনেকগুলো ভ্যারাইটি আছে, যেমন ফ্লেভার লাটে হয়, আবার মকাও লাটের ভিতরে, মানে ওর স্টিমিংটা লাটের মতোই হয়, জাস্ট চকলেট অ্যাড করি। এখন আমরা একটা পারফেক্ট ক্যাপাচিনো বানানোর জন্য ইন্টারন্যাশনালি 30 থেকে 40% আমরা ফোম ধরি, একটা কাপের 3 ভাগের 1 ভাগ ফোম আমরা কাউন্ট করি। এখন এই ফোমটা যখন করি এর কিন্তু নির্দিষ্ট একটা টেম্পারেচার মেইনটেইন করতে হয় আমাদের। মিল্কটা যখন গরম করি ফোমটা তো সাথে ওইটার সাথেই উঠে যায়, বাট নির্দিষ্ট একটা টেম্পারেচার মেইনটেইন করতে হয়। কত ডিগ্রি সেলসিয়াস? 60 থেকে 65, 55 থেকে 60 বা 65 পর্যন্ত। কখনো যদি এই মিল্কের টেম্পারেচার 70 ক্রস করে বা 70 ডিগ্রি হয়ে যায় তাহলে কিন্তু মিল্কের যে স্বাদটা নষ্ট হয়ে যাবে, মিল্কের যে টেস্টটা থাকে, প্রপার যে টেম্পারেচার আছে এটা আপনার মেইনটেইন করতে হবে। এসপ্রেসো কিন্তু সবথেকে কঠিন হইতেছে এসপ্রেসো এক্সট্রাক্ট করা। এক্সট্রাক্ট বলতে আমরা বুঝি যে যেই রটা আমরা বের করি এটা 36 ml, ওইটা হইতেছে এসপ্রেসো। এটা কিন্তু অনেক কঠিন একটা প্রক্রিয়ার ভিতর দিয়ে আপনাকে করতে হয়, যেমন গ্রাইন্ড সাইজ খেয়াল রাখতে হয়, ট্যাম্পিং খেয়াল রাখতে হয়, পরিমাণ খেয়াল রাখতে হয়। এরপরে আপনার যে এসপ্রেসো মেশিনের একটা টেম্পারেচার আছে, এটা কিন্তু 90 থেকে 94 বা 96 ডিগ্রি সেলসিয়াস থাকে তাপমাত্রা, এটা সেট করা থাকে। এটার থেকে যখন বেশি হয়ে যাবে তখন কিন্তু এসপ্রেসো বার্ন হয়ে যাইতে পারে। সো এইগুলো খেয়াল রাখার পরই পারফেক্ট একটা এসপ্রেসো এক্সট্রাক্ট হয়। আবার ভালো বিন থাকতে হবে। এরপরে যখন আমি ভালো একটা এসপ্রেসো বের করব, তারপর আমার স্টিমিং এ খেয়াল রাখতে হবে, মানে মিল্ক গরম করাটা। এখন গরম যদি আমরা পারফেক্ট যে টেম্পারেচার আছে এটা মেইনটেইন করে করব। নতুন পর্যায়ে আপনারা সবাই থার্মোমিটার ইউজ করে করবেন, যখন আইডিয়া হয়ে যাবে তখন অটোমেটিক হবে। কারণ এই পারফেক্ট টেম্পারেচার না হইলে কি হবে, কফির প্রপার টেস্ট আসবে না। মিল্ক যখন আমরা ফোম করব ওটার ফোম বেশি হয়ে যাওয়ার চান্স আছে, মিল্কের যে টেস্ট থাকবে ওটা চলে যাবে, পাতলা হয়ে যাবে, ল্যাকটোজ ফ্রুক্টোজ এগুলো নষ্ট হয়ে যায়। তো প্রত্যেকটা জিনিস পারফেক্টলি একদম নিখুঁত ভাবে করতে হবে। তবে এটা কি একদিনে সম্ভব না ভাই, আমরা আপনাদেরকে জাস্ট শিখায় দিব কিভাবে মেশিন পরিচালনা করে এসপ্রেসো, কিন্তু এটা আপনার ডে বাই ডে কাজ করতে আস্তে আস্তে হবে, একবারে আসলে সম্ভব না। ঠিক আছে, এখন আমরা যখন স্টিমিং ঠিক হবে, এখন ধরেন আমরা একটা ক্যাপাচিনো বানাবো, এসপ্রেসো নিলাম। ইন্টারন্যাশনালি আমরা যে একটা কাপের যে প্রত্যেকটা কাপের এক একটা মেজারমেন্ট থাকে, যেমন ক্যাপাচিনোর জন্য আমরা করি কি 150 থেকে 180 ml এর কাপ ইউজ করি, মিল্ক তো 120 ml এরকম ইউজ করি। 20 থেকে 150। এখন এসপ্রেসো পারফেক্ট, টেম্পারেচার পারফেক্ট, ক্যাপাচিনোর জন্য পারফেক্ট ফোম উঠাইছি, মিল্কও পরিমাণ মতো নিছি, কাপের সাইজ 150 থেকে 180 স্ট্যান্ডার্ড।
এখন অনেক ক্ষেত্রে এই যে কাপের সাইজটা এটা অনেক ক্ষেত্রে থাকে বা থাকে না। ম্যাক্সিমাম জায়গায় দেখা গেছে যে ক্যাপাচিনোর কাপও 300 ml এর হয়। তখন কিন্তু আপনার ঘাবড়ানোর কিছু নাই, তখন কিন্তু আর আপনি এই যে কাপের সাইজ মেনটেন করে বানাইতে পারবেন না। কারণ আমি আইডিয়া করছি যে 150 থেকে 180 ml এর কাপ, কারণ আমার কাপ হইতেছে 300 ml এর। ওয়ান টাইম কাপগুলো আছে না সৌদি আরবে, বিশেষ করে মিডল ইস্টে, ওরা বড় কাপ ইউজ করে, লার্জ এরপরে স্মল এরকম। কারণ লার্জ কাপ সাইজ হলে তখন তো আমার মিল্কের পরিমাণ যে 120 থেকে 150 নিয়ে করতেছে, এটা কিন্তু আর থাকতেছে না। অবশ্যই যখন 300 ml এর কাপ হবে তখন কিন্তু আমার ফোকাস করতে হবে কি ফোমে, আর মিল্কের পরিমাণ কিন্তু অটোমেটিক বেড়ে যাইতেছে। স্ট্যান্ডার্ড যে আমি 150 ml নিব বা 120 ml নিচ্ছি, ওইখানে কিন্তু এটা থাকতেছে না। কাপের সাইজ যখন বড় হইছে তখন তো মিল্ক বেশি লাগবে, বাট ফোমটা কিন্তু খেয়াল রাখতে হবে অলওয়েজ, যে ক্যাপাচিনোর জন্য যে কতটুকু ফোম ওইটাই করতে হবে। সেম টেম্পারেচার মেইনটেইন করবেন, জাস্ট এইটাই। গরম লাগে না তোমাদের? লাগুক, সমস্যা নেই। এখন ক্যাপাচিনো শেষ, লাটে। লাটের জন্য আমরা একটা স্ট্যান্ডার্ড কাপ কত ml এর হয়? 240 থেকে 360। হ্যাঁ, 240 থেকে 360, 8 থেকে 12 আউন্স ধরা হয় আর কি। 1 আউন্স সমান 30 ml। এখন এই লাটের কিন্তু অনেকগুলো ভ্যারিয়েন্ট আছে, যেমন ফ্লেভার লাটে গুলো আছে না। ফ্লেভার লাটে মানে আমরা একটা রেগুলার লাটে যেভাবে বানাই, এসপ্রেসো মিল্ক দেই 240 ml, 360 ml এর একটা কাপ, ফোম ওটাই 15 থেকে 20% ধরা হয়। টেম্পারেচার সেম 60 থেকে 65 ডিগ্রি সেলসিয়াসের ভিতরে রাখি। এটা হলো রেগুলার লাটে। এখন যদি আমরা ফ্লেভার লাটে বানাই, সেই ক্ষেত্রে আমরা যে ফ্লেভার গুলো অ্যাড করি, কফির কিন্তু অনেক ধরনের ফ্লেভার হয়। কয়েকটা ফ্লেভারের নাম বলো তো। সিনামিন, কি সিরামিক, কি বলতেছো? অরেঞ্জ কখনো হয়? ফ্রুটি ফ্লেভার কখনোই কফিতে যায় না। কফির ফ্লেভার হয় নাটস টাইপের, ফ্লোরাল টাইপের হয়, বা মশলা জাতীয় হয়, যেমন হইতে পারে সিনামন, ঠিক আছে, এলাচি, ক্যারামেল হয়, এলাচি ফ্লেভার হইতে পারে, বা এলাচি কার্ডাম, এলাচি হইতে পারে। হ্যাঁ, তারপরে যে লবঙ্গ, দারুচিনি, এইগুলো মিক্স কোন ফ্লেভার হইতে পারে। রিসেন্টলি জিহাদি ভাই একটা ফ্লেভার আনছে দেখলাম, সিনামন ফ্লেভার, ঠিক আছে। বাট নাটস এর ফ্লেভার গুলো বেশি থাকে, যেমন হ্যাজেল নাট, তারপরে টফি নাট। টফি বলতে চকলেট আর নাটস এর একটা মিক্স, বাটার স্কচ, ক্যারামেল, সল্টেড ক্যারামেল, পিস্তাচিও বা পেস্তা বাদামের যেটা বলে, এইসব ফ্লেভার থাকে নোটস। এখন ফ্লেভার লাটে গুলাই কি হয়, রেগুলার লাটে জাস্ট ফ্লেভার অ্যাড করে। আবার যদি চকলেট ইউজ করি, ডার্ক চকলেট, তাহলে হয়ে যায় মকা। লাটের ভিতরে সবকিছু সেম থাকে, বুঝতেছেন ভাই? তাহলে বলো মকা কিভাবে বানাবো, বলো। দেখছেন ভাই, মাত্র বলছি না যে লাটের সাথেই জাস্ট রেগুলার লাটে বানাইতে আমাদের মিল্ক লাগে পরিমাণ মতো, লাটেতে যতটুকু লাগে। কাপের সাইজ থাকে স্ট্যান্ডার্ড যে 360 ml যদি হয়, এসপ্রেসো স্টিম মিল্ক। এখন এইটা হচ্ছে রেগুলার। এইটার সাথে যদি আমি ফ্লেভার অ্যাড করি তাহলেই তো ফ্লেভার লাগে। বা ফ্লেভার ছাড়া যদি মকা বানাই তাহলে জাস্ট চকলেট, ডার্ক চকলেট অ্যাড করি তাহলেই মকা। কে মাত্রই তো বললাম ভাইয়া, এইগুলা মনে রাখতে হবে। আপনি যদি কফি বানাইতে পারেন, হ্যাঁ, বাট যদি কোন কফি কিভাবে বানায়, কোনটার সাথে কি অ্যাড করতে হয়, এইগুলাও যদি না পারেন তাহলে আপনার জন্য কঠিন হয়ে যাবে। ডিজাইন পারেন, ডিজাইনে কিন্তু কোনো ম্যাটার করবে না তখন। যদি আপনি অ্যাটলিস্ট মকা কফি কিভাবে বানায় জানেন, অর্ডার আসলে কিন্তু আপনি বানাইতে পারবেন, ডিজাইন হোক বা না হোক বা খারাপ হোক। বাট আপনি যদি এই প্রসেসিংটাই না জানেন তাহলে তো আপনার ক্ষেত্রে সমস্যা হবে। আপনার ক্লাস কিন্তু শেষের দিকে চলে আসছে না, তো এগুলো বেশি বেশি করে পড়তে হবে। আর তার থেকে বেশি গুরুত্বপূর্ণ কফি বানানোর থেকেও এসপ্রেসোটা মেক করা, এসপ্রেসো মেশিন ক্যালিব্রেশন করা, এসপ্রেসো পারফেক্ট এসপ্রেসো কিভাবে বের করে, গ্রাইন্ড সাইজ ঠিক রাখা, মিল্ক স্টিমিং ঠিক রাখা, তারপরে আসবে কফির সাবজেক্ট, যে কফিগুলো কিভাবে বানায়। এরপরে আপনার সব রেসিপি মনে রাখতে হবে যে কোন কফি কিভাবে বানাইতে, তাহলে আপনি ভালো কফি বানাইতে পারবেন। এগুলো কিন্তু সবটা একটার সাথে একটা, কোনোটার সাথে কোনোটা ছাড়া না, প্রত্যেকটার সাথে প্রত্যেকটা জড়িত। সো প্রত্যেকটাই আপনার মনে রাখতে হবে।
মনে না রাখলে ধরেন আপনাকে শিখাইয়া দিলাম, আপনি ওইখানে যে পারলেন না বা ভুলে গেলেন, তখন তো সমস্যা। আপনার ইন্টারভিউ ছাড়া কি আর জব হবে? জিজ্ঞেস তো অ্যাটলিস্ট করবে যে কোনটা কিভাবে করতে হয়, কিভাবে, বা এসপ্রেসো মেশিন ক্যালিব্রেশন কিভাবে, ক্যালিব্রেশনটা পরে দেখায় দিব, সমস্যা নেই। এখন মকার জন্য তো বলছি, কফি ছাড়াও কিন্তু কিছু নন কফি আছে যেটা এসপ্রেসো ইউজ হয় না। দুইটা নন কফির নাম বলো তো, কে বলতে পারবে? নন কফি, নন কফি বুঝো? তুর্কিশ। হায় রে, নন কফি মানে যেটায় কোনো কফি ইউজ হয় নাই। কফি বলতে আমরা বুঝি এসপ্রেসো। এসপ্রেসো কি কফি না? এসপ্রেসো ছাড়া কি কোনো কফি হবে? হবে না। ওইটা এসপ্রেসো ইউজ হয় নাই, সেইটা হইতেছে নন কফি। এখন কি বলো, ক্যারকেটে কিভাবে হইলো? ক্যারকেটে নন কফি, বাট এটা একটা ড্রিঙ্কস। দুইটা নন কফির নাম বলতে বলছি। হট নন কফি, হট চকলেট। নাম শুনছো হট চকলেটের? কেন বলতে পারলাম না? শীট দিছি না, সবাইকে শীট দেওয়া হয়েছে, যে যে পাইছে আর কি, পুরনো শীট দেওয়া হয়েছে। নন কফি বলতে আমি বলছি হট চকলেট, যেটা এসপ্রেসো নাই, মাচা, এসপ্রেসো নাই। এখন যখন আমরা হট চকলেট বানাবো, শুধু ডার্ক চকলেট হবে 30 থেকে 40 গ্রাম। চকলেট সিরাপ জন্য। ভাই নন কফি মোহিত হইতেছে একটা ড্রিঙ্কস, যেটার সাথে লেবু যায়, পুদিনা পাতা যায়, যেই ফ্লেভারের বানায় সেই ফ্লেভার যায়, আইস যায়, আর স্পার্কলিং ওয়াটার। এইটা হইতেছে মোহিত। আমি জিজ্ঞেস করছি নন কফি, যেটা হট হয়। নন কফি যেমন হট চকলেট, এটাই শুধু আমরা কি দেই? চকলেট চকলেট সিরাপ আর স্টিম মিল্ক, দুধ, গরম যেটা হয়, মানে হট মানেই তো গরম রে ভাই। হট চকলেট, এটায় দুধ যায় আর চকলেট যায়। চকলেট যায় কতটুকু? 30 থেকে 40 গ্রামের মতো, আর যায় স্টিম মিল্ক। এইটাই হট চকলেট। এখন এইটার ভিতরে যদি এসপ্রেসো অ্যাড করি তাহলে হয় মকা। এখন এসপ্রেসো ছাড়া, কফি ছাড়া আমরা শুধু ডার্ক চকলেট দিছি আর স্টিম মিল্ক দিছি, এইটাই হট চকলেট। আর মাচার জন্য কি দেই আমরা? গ্রিন টি পাউডার আর স্টিম মিল্ক, এইটা হয় মাচা। এটার সাথে এসপ্রেসো যায় না, তো এইটাকে বলে নন কফি। নন কফি মানে কি? নন মানে নান, মানে না, যেটা এসপ্রেসো যায় না। সিম্পল জিনিস, এটা বুঝতে হবে ভাইয়া। হট চকলেট কি? এখন তোমরা যদি হট চকলেট, নন কফি না বুঝো, হট চকলেট না বুঝো, তাইলে কিন্তু সমস্যা। যাদের ক্লাস মানে শেষের দিকে, তাদের তো বুঝতে হবে, বাসায় বেশি বেশি পড়বা। কফি বানানোর ডিজাইনের থেকে থিওরিক্যাল নলেজ গুলো জানা জরুরি, না হলে তো প্রবলেম হবে। এখন মাচা বানাই আমরা, নন কফি। মাচা বানানোর জন্য কি কি ইকুইপমেন্ট লাগে? ইকুইপমেন্ট গুলোর নাম জানেন? কি কি লাগে? হচ্ছে গ্রিন টি পাউডার, হ্যাঁ তারপর হচ্ছে মিল্ক, হ্যাঁ, স্টিম মিল্ক, স্টিম মিল্ক, তারপর হচ্ছে এসপ্রেসো। হ্যাঁ দেখছেন ভাই, এসপ্রেসো যাবে না। উনি আজকে আসছে, উনি কিন্তু বুঝে গেছে যে এসপ্রেসো যাবে না। কেন? এটা রিজন নন কফি। এটা আমরা শুধু মাচা বানাইতেছি, গ্রিন টি পাউডার। এটা শেক হয়, ক্যামেরা শেক হয় চেহারার সাথে। ও আচ্ছা আচ্ছা, মূলত গ্রিন টি পাউডার মানে আমরা যে গ্রিন টি খাইছেন কখনো, জি। ওই গ্রিন টি পাতার যে গুঁড়াটা আছে, এটা অনেক গ্রেডের হয়। হ্যাঁ, সিরিমোনিয়াল গ্রেড, কালিনারি গ্রেড থাকে। তবে সিরিমোনিয়াল যে বেস্ট যে গ্রেডটা, সেটা 10 গ্রেড 11 গ্রেডের যে মাচা, ওইটা অনেক এক্সপেন্সিভ। আইসোটা আছে এর সাথে। হ্যাঁ আসবো। হ্যাঁ, এটার যে গ্রেড থাকে, এটা যদি 10 গ্রেড 11 গ্রেডের যে মাচাগুলো আছে, এগুলো অনেক উৎকৃষ্ট মানে সিরিমোনিয়াল গ্রেড যেটা, এটার পার কেজি হয় 10,000 টাকা 12,000 টাকা এরকম। তো ওইটা 2 থেকে 3 গ্রাম ইউজ করলেই দেখবেন যে একদম গ্রিন কালার হয়ে যাবে। তো এই গ্রেডের মাচা যদি হয়, মাচাটা বানানোর প্রসেসটা আমি বলি। মাচা বানানোর প্রসেসটা হচ্ছে আমরা 3 থেকে 5 গ্রাম সর্বোচ্চ ইউজ করতে পারবো সিরিমোনিয়াল গ্রেডের মাচা। সাথে আমরা 30 থেকে 40 গ্রাম হট ওয়াটার অ্যাড করতে পারবো। এখন এটা বানানোর জন্য লাগবে একটা মাচা পট। দেখবেন নিচে একটা পট থাকে গোলাকারের। লাগবে একটা ওয়েট স্কেল, লাগবে একটা স্ট্রেইনার বা ছাঁকনি বলে, ছাঁকনি লাগবে। লাগবে মাচা স্পুন, ব্যাম্বো স্পুন দেখেন আছে বাঁশের, আর একটা মাচা হুইস,
বা মাচা মিক্স, এই যে যেটা দিয়ে মিক্স করে, মূলত এই উপাদানগুলো লাগে, এই ইকুইপমেন্ট গুলো লাগে। সো বানানোর জন্য ফার্স্ট ওয়েট স্কেল লাগে মেপে নেওয়ার জন্য, পানি লাগে 25 থেকে 30 বা 40 দিন, সমস্যা নাই। বলছি তো পানির টেম্পারেচার থাকে কত, সেম 90 থেকে 94 96 এরকম থাকে। মিক্স করতে হয় 1.5 থেকে 2 মিনিট এরকম মিক্স করতে হয়, বা আরো বেশিও করে কেউ। তবে রাশ টাইম থাকলে তো বুঝেন, রাশ টাইম মানে অনেক সেল হইতেছে, প্রচুর সেল। তখন তো আসলে আপনি যদি 2 মিনিট ধরে মিক্স করেন, অন্য কফি বানাইতে হবে না, এই জন্য তখন কিন্তু তাড়াতাড়ি করতে হয়, তখন আর আসলে টাইম থাকে না আসলে এগুলো মেইনটেইন করার। তবে এক্সপেরিয়েন্স ম্যাটার করে। হ্যাঁ, যখন আপনার এক্সপেরিয়েন্স হয়ে যাবে, সবকিছু আপনি চালু হয়ে যাবেন, তখন দেখবেন যে আপনি সবকিছু আইডিয়া হয়ে যাবে। তখন দেখে গেছে টাইম মেইনটেইন করে হলেও আপনি পিছনে পড়বেন না, তাড়াতাড়ি করতে পারবেন। এখন মাচা বানানোর জন্য সর্বপ্রথম আমাদের লাগতেছে ওই মিক্সার, এরপরে মাচার গুঁড়া 2 থেকে 3 গ্রাম গুঁড়া, পানি 15 থেকে 20 গ্রাম বা 40 গ্রাম নিলাম, সমস্যা নেই, 20 গ্রাম নিলে হবে, সমস্যা নেই। এখন এটাকে আমরা যখন মিক্স করব, আমরা করি কি, মাচা যে পাউডারটা থাকে না, ওইটা কিন্তু একটু তেতো বা ঘাস টাইপের হয়, ঘাসের মতো স্মেল থাকে, এই জন্য আমরা ভ্যানিলা সিরাপ অ্যাড করি। 15 থেকে 20 ml ভ্যানিলা সিরাপ অ্যাড করি, তাহলে কি হয়, ওই যে স্মেলটা থাকে ওই জিনিসটা ব্যালেন্সড হয়ে যায়, তেতো ভাবটা ব্যালেন্সড হয়ে যায়, এই জন্য ভ্যানিলা সিরাপ অ্যাড করে। এটা অ্যাড করে তারপরে আমরা মিক্স করি। মিক্সিংটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট। মিক্সিংটা যত ভালো হবে, মানে দেখতে হবে যে নিচে যেন মাছের গুঁড়ার যে এটা থাকে ওইটা যেন পড়ে না থাকে, একদম পারফেক্টলি মিক্স করতে হবে। মিক্স করার পরে তারপর হইতেছে মিল্ক স্টিমিং করবে। এটাও কিন্তু মাচা লাটে আছে না, সেম লাটের মতো বানাইতে হয়, মাচা লাটে এক কথায়। আপনি মাচাটা পারফেক্টলি মিক্স করে ফেলছেন সবকিছু পরিমাণ মতো দিয়ে, এরপরে মিল্ক স্টিমিং করবেন। লাটে যতটুকু দুধ লাগে ওইটা ততটুকু দুধ লাগে, মিল্ক ফোমটা লাটের মতো উঠাবেন, দেন মিক্স করবেন, দিয়ে দিবেন। হট মাচা শেষ। আর যদি আইসড মাচা হয় তাহলে কি করবেন, ওই যে মিক্স করছেন যে উপাদানটা, আমরা তো জানি কি কি দেওয়া লাগছে, দিয়ে ওইটা শুধু আইস আর ঠান্ডা দুধ, তার উপরে মাচা মিক্সারটা ঢেলে দিবেন, শেষ আইস মাচা। যদি আইস লাটে হয় প্রসেসিং কিন্তু একই হবে, জাস্ট আইস লাটে হইলে আমরা কি ইউজ করি, এসপ্রেসো। আমরা তো হট কফি নিয়ে আলোচনা করছি, এখন কোল্ড কফি আছে কিউব বেস, আইস কিউব দিয়ে বানায় যেগুলো, মানে জাস্ট যে আইসের কিউব গুলো আছে না, কিউব তো দেখছেন, হ্যাঁ, বড় টুকরা বড়, ওইগুলা দিয়ে যে কফিগুলো বানায় এটাকে বলে আইসড কফি। আইসড কফি মূলত 2 ধরনের হয়ে থাকে, একটা আছে ফ্রাপে ব্লেন্ডেড হয়, আইস ব্লেন্ডেড, আর একটা আছে কিউব বেস। এখন আইস কিউব বেস যেগুলো হয় সেইগুলো হইতেছে আইস লাটে, নামের আগেই আইস থাকে, আইস ক্যাপাচিনো, আইস স্প্যানিশ লাটে, আইস V60, ওইটা আলাদা। এখন আইস লাটে গুলা যদি হয় তাহলে আমরা আইস দিব সর্বপ্রথম, মিল্ক দিব রুম টেম্পারেচার মিল্ক, ঠান্ডা মিল্ক, কোনো স্টিম মিল্ক হবে না, জাস্ট উপরে এসপ্রেসো দিবেন, এটা আইস লাটে। আর যদি ফ্লেভার অ্যাড করেন, ধরেন হ্যাজেলনাট ফ্লেভার হইতে পারে, ভ্যানিলা ফ্লেভার হইতে পারে, তাহলে কি করবেন, ওই ফ্লেভারটা অ্যাড করে দিবেন জাস্ট। মকা হইলে, আইস মকা হইলে কি দিবেন, আইস মকা হইলে কি দিবা, চকলেট। একটু আগে না আমরা শিখছি যে মকা কিভাবে বানায়, চকলেট দিলেই মকা, লাটের ভিতরে চকলেট মিক্স করলেই মকা, বুঝছো, জোরে। এগুলা মনে করে যে বলতেছি না, এগুলা ধরে রাখতে হবে বা শিখে রাখতে হবে, এতদিন শিখার কথা, না বানাইতে পারলে তো প্রবলেম তোমার হবে ভাই, বুঝছো। প্রত্যেকটা জিনিসের এক একটা নিয়ম আছে, নিয়মগুলো ফলো করতে হবে, বা কোন কফি কিভাবে বানায় সব জিনিস খেয়াল রাখতে হবে। কারণ কোশ্চেন করতে পারে যে অ্যারাবিকা কোথায় কতটুকু উচ্চতায় হয়, যদি না জানো বলতে পারবা অ্যারাবিকা বিনস, বলছি কিন্তু একটু আগে 1600 থেকে 2200 কিলোমিটার উপরে হয়, মিটার উপরে হয়, অল্টিটিউড বলে যেটা, উচ্চতা। এটা অতি উচ্চতায় ছাড়া এটা সমতলে হয় না অ্যারাবিকা বিন। এখন যদি তুমি না জানো কেমনে বলবা, কারণ
অ্যারাবিকা বিনস কিন্তু সবথেকে উৎকৃষ্ট মানের দামি বিনস। দামি কেন হইছে? এটার কিন্তু অনেক উপরে হয়, এরপরে ওর যে প্রসেসিং মেথড গুলো আছে সেগুলো অনেক কস্টলি, এই জন্য উপর থেকে ওই বিন সংগ্রহ করে, এরপরে যে ওর যে ফলন গুলা হয় কফি, ফলনও কম হয় অন্যান্য বিনসের তুলনায়, এই জন্য। এরপরে ওর যে হারভেস্টিং, যে চেরি ফলটা থাকে ওটা পরিপক্ক হইলে ওটা ম্যাক্সিমাম হাত দিয়ে তুলে, ঠিক আছে? এই জন্য তো কেন দামি হইছে বা কোথায় হইছে, বিনসের প্রত্যেকটা বিনসের যদি প্রোফাইল সম্পর্কে ধারণা রাখতে হবে। বিনস প্রোফাইল এই জন্য বলছি, হ্যাঁ, যদি বিনস প্রোফাইল না জানো কাস্টমারকে বুঝাইতে হয়, মাঝে মধ্যে হইতে পারে সব জায়গায় এরকম হয় তা না, অনেক কাস্টমার বুঝে না, বাট প্রত্যেকটা বিনসের এক একটা প্রোফাইল আছে, এগুলো সম্পর্কে ধারণা রাখতে হবে। তখন তুমি এক্সপ্লেইন করতে পারবে একজনকে যে হ্যাঁ আমার এই বিনসটা কেন সেরা, এইটার জন্য এই নোটস আছে, এইগুলো আছে, এই জন্য সেরা। এই জন্য এই সেম জিনিসটা এরকম যে প্রত্যেকটা কফি রেসিপি মনে রাখতে হবে, জানতে হবে যে কোন কফিটা কিভাবে বানায়, পরিমাণ জানা, পারফেক্টলি মেক করে। এখন আমি বলে গেলাম, এরপরে যদি আপনি না জানেন তাহলে তো বানাইতে প্রবলেম হবে। মকা কিভাবে বানায়, আইস মকা কিভাবে হবে, এরপর স্প্যানিশ লাটে। স্প্যানিশ লাটে কি চিনেন? এটা বলা হয় না। স্প্যানিশ লাটে হ্যাঁ। হচ্ছে যে কোনো একটা মানে লাটে, লাটে সাথে আমরা ফ্লেভার অ্যাড করলে হয় ফ্লেভার লাটে। লাটের সাথে যদি আমরা সুইট কনডেন্স মিল্ক অ্যাড করি, সুইট কনডেন্স মিল্ক কি জানেন? চায়ের দোকানে দেখছেন না, ড্যানিশ দুধ, এইটা মিক্স করি তাহলে হয় স্প্যানিশ লাটে। হ্যাঁ, এখন স্প্যানিশ লাটে বানানোর জন্য যে কি কি লাগে এটা তো জানতে হবে। কনডেন্স মিল্ক অ্যাড করবেন, হয়ে যাবে স্প্যানিশ লাটে। এখন এইটার সিস্টেমটা হইতেছে, অনেক যদি সেল হয় বা কম সেল হইলে আমরা কি করি, একটা দুইটা হইলে জাস্ট সুইট কনডেন্স মিল্কটা এসপ্রেসোর সাথেও দিতে পারেন, বা স্টিম করার আগে যে মিল্ক আছে ওইটার সাথে মিক্স করে স্টিম করতে পারেন। বাট যদি বেশি সেল হয়, দেখা গেছে 50টা 100টা সেল হয় ডেইলি, বা 50টা ধরেন 50টাই সেল হয় বা 20টা, তাহলে প্রি মিক্স করে রাখে। একটা নিয়ম আছে, কনডেন্স মিল্কটা আমরা প্রি মিক্স করে রাখি। একটা কনডেন্স মিল্ক কিন্তু 400 গ্রামের হয় কৌটা, 2 লিটার সমপরিমাণ 2 লিটার সমপরিমাণ মিল্কের সাথে, কোল্ড মিল্ক সাথে 1 কৌটা কনডেন্স মিল্ক আমরা আগে মিক্স করে রাখবো। জি। এটাকে বলে প্রি মিক্স। তাহলে কি হবে, যদি স্প্যানিশ লাটের অর্ডার আসে তাহলে আর আমাদের আলাদা করে কনডেন্স মিল্ক অ্যাড করতে হচ্ছে না, জাস্ট এসপ্রেসো নেবেন আর ওই প্রি মিক্সিং দুধটা স্টিম করে মিক্স করে দিয়ে দেবেন স্প্যানিশ লাটে। এই বেরো, ঘুমাসে ভাই, ঘুমাসলে চোখ ধুয়ে আসেন। এখন স্প্যানিশ লাটে কিভাবে বানাবো বলো তো? স্প্যানিশ লাটের সাথে হচ্ছে যে কোনো একটা মানে মিল্ক, ওই যে কোনো একটা কি মানে কনডেন্স মিল্ক অ্যাড করতে হবে আর কি। ভাই বলেন তো দেখি। আপনার লাটের সাথে স্পেসও নিতে হবে, হ্যাঁ। আর মিল্ক, স্টেন মিল্ক, হ্যাঁ স্টেন মিল্ক, আর সুইট ওটা অ্যাড করলে হবে। হ্যাঁ, সুইট কনডেন্স মিল্ক। এটা ভাই যতটুকু বুঝছে মানে মোটামুটি বলছে, তুমি বলো তো। কনডেন্স মিল্ক, হ্যাঁ, সোজা কথা, কনডেন্স মিল্ক, এসপ্রেসো আর হইতাছে স্টিম মিল্ক, শেষ। এখন যদি আইসড হয়, বাস আইস আইস যোগ করবো, বাট স্টিম মিল্ক হবে না ভাই, ঠান্ডা দুধ। যদি প্রি মিক্সিং থাকে ওই প্রি মিক্সিং দুধটা দিবেন আইসের সাথে, আর যদি না থাকে সেক্ষেত্রে আমরা ঠান্ডা দুধের সাথে কনডেন্স মিল্কটা মিক্স করব, আইস আর এসপ্রেসো দুধ। চাইলে আপনি এসপ্রেসোর সাথেও কনডেন্স মিল্ক মিক্স করে দিতে পারেন, হ্যাঁ, সমস্যা নাই, কিন্তু ভাই এগুলো ধরে রাখতে হবে। এই জন্য, না হলে ভুলে গেলে প্রবলেম ভাই। আচ্ছা, এরপরে আপনার কিছু আইস কফি, আইস ব্লেন্ডেড কফি গুলোর কথা তো বলিনি, আইস কফি বলছি, কিউব আইস যেগুলো, আইস ব্লেন্ডেড যেটা ওইটাকে বলে ফ্রাপে। ওইটা আইস ব্লেন্ড করে বানায়, আমরা এটা বানাইছি আইসের কি দিয়া, টুকরা দিয়ে, আর এইটা হবে আইস টুকরাগুলোকে সব কি মিক্স করে একসাথে দিয়ে ক্রাশ করে ফেলবে একদম, এইটাকে বলে ফ্রাপেচিনো। আইস ব্লেন্ডেড যেটা। ফ্রাপেচিনো বানানো তো দেখাই দেব না পরে, হ্যাঁ, তবে একটু বলি, জাস্ট একটু আলোচনা করতেছি।
ফ্রাপেটা আমরা বানাই হইতেছে মূলত সেম জিনিস, আইস দিব, এসপ্রেসো দিব, আর হইতেছে মিল্ক দিব পরিমাণ মতো 150 ml এর মতো একটা ফ্রাপের জন্য আর কি 100 ml এর মতো মিল্ক ইউজ করবেন ফ্রাপের জন্য, আইস দিবেন 150 ml, এসপ্রেসো জাস্ট এইগুলাই। এটা দিয়ে যদি ক্রাশ করেন তাহলে ফ্রাপে হয়ে যাবে। বাট আমরা যখন টেস্টটা স্বাদটা ভালো আনার জন্য আমরা কি করি, এসপ্রেসো দেই, সাথে 1 স্কুপ ভ্যানিলা আইসক্রিম দেই, একটু গুঁড়া দুধ দেই, মানে যাতে টেস্টটা আরো সুইট আসে, ক্রিমি হয়, ঘন হয়, বেশি মজাদার হয়। এই জন্য এগুলা ইউজ করি। হ্যাঁ, ভ্যানিলা আইসক্রিম, তারপরে গুঁড়া দুধ, অনেকে ফ্রাপে পাউডার ইউজ করে, ফ্রাপে পাউডার কিনতে পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, অনেকে আছে নেসকফি ইউজ করে। এখন যদি আমার এসপ্রেসো থাকে, আমি জুস বারে কাজ করি তো আমি কফি মেট দিই। হ্যাঁ, এই দিই আইস ব্লেন্ডার থেকে ভাই তাহলে দেখছি কফি মেট দিয়েও দেওয়া যায়, ফ্রাপে পাউডার। এখন এক একজনের বানানোর সিস্টেম এক এক রকম, তাই বলে এই না যে আপনি বানাইছেন আইসক্রিম দিচ্ছেন অনেক কিছু দিয়ে বানাইছেন টেস্ট ভালো বানানোর জন্য, আপনারটা হয় না এমন না। অনেকে আছে বলে যে হয় নাই এটা সেটা, কোকো পাউডারও দেওয়া যায়। হ্যাঁ কোকো পাউডার তো চকলেট, হ্যাঁ, chocolate। যদি হয় ডার্ক মকা তবে ব্লেন্ডেড হবে, তাহলে কোকো পাউডার মানে হইতেছে চকলেটের কয়েকটা ভ্যারিয়েন্ট আছে, বার থাকে, কোকো পাউডার থাকে মানে চকলেট পাউডার, বা সস থাকে চকলেট সসটা ওই যে আমরা যে চাপ দিয়ে বের করি। আর হ্যাঁ যে হট চকলেট আছে ওটাই কিন্তু কোকো পাউডার চকলেট সিরাপ দেওয়া যায়। হ্যাঁ, চকলেট সিরাপও দেয় হট চকলেটের জন্য, আবার কোকো পাউডারটাও অ্যাড করে, দুইটা একসাথে অ্যাড করলে হয় কি ঘন হয়। এটা আমি ইউজ হ্যাঁ, করি। চকলেটের টেস্টটা ভালো ভালো আসে। বেসিক আইডিয়া দিচ্ছি। এই যে তো আপনার হচ্ছে এখানে এখন ফ্রাপে ইনগ্রেডিয়েন্টস বলছি যে কি কি জিনিস লাগে মূলত, একসময় একটা বানায় দেখাবো না, হ্যাঁ, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে, মানে সরাসরি না দেখলে আসলে। তবে জাস্ট আলোচনা করলাম। এখন কিছু ফিল্টার কফি আছে, ফিল্টার কফি গুলা একটু আলোচনা করব। ফিল্টার কফি বলতে বুঝেন তো? হ্যাঁ, ক্যামেক্স, তারপরে কোল্ড ব্রু আছে, এসব। এখন ফিল্টার কফি গুলা একটা ধরনের, এইটাও কিন্তু একটা ব্ল্যাক কফি, আমেরিকানো একটা ব্ল্যাক কফি, বাট এসপ্রেসো মেশিন ছাড়া কিন্তু ওইগুলা বানাইতে হয়। এসপ্রেসো মেশিন ছাড়া ফিল্টার কফি জাস্ট গুঁড়া লাগে গ্রাইন্ড করা, ফিল্টার ওই হয় না? হ্যাঁ, বুঝছো? ছেঁকে বের হয়, ফিল্টার করে বের হয়। আমি কিন্তু এটা বুঝি না, ফিল্টার বলছে হ্যাঁ। এইটা বুঝছি। এইগুলা ফিল্টার কফি, তবে অনেক ধরনের, যেমন পৌরবার বলে, এটা V60 একটা নাম, পৌরবার বলে, হ্যাঁ, ড্রিপ বলে, আইস ড্রিপ বলে, এরকম। এখন V60 বানানোর জন্য কিভাবে বানাইতে হবে? প্রথমে ওই ডিসকেল নিতে হবে, হ্যাঁ। তারপরে কালেক্টর নিতে হবে, হ্যাঁ। তারপরে ডিপার, হ্যাঁ। তারপর হচ্ছে ওই ফিল্টার পেপার, হ্যাঁ। তারপরে কফি বিন নিতে হবে 18 গ্রাম। হ্যাঁ, কফি বিনের গুঁড়া। তবে এটার গ্রাইন্ড সাইজটা কি এসপ্রেসোর মতো থাকবে? মিডিয়াম ফাইন না, এটা হ্যাঁ V60 তে যতটুকু গুঁড়া লাগে মিডিয়াম ফাইন আমরা জানি, ঠিক ওই সাইজের গুঁড়া লাগবে। বিনসটা লাগবে ভালো কোয়ালিটি, ভালো কোয়ালিটির বলতে এইটার রোস্ট কিন্তু থাকে লাইট রোস্ট। হ্যাঁ, লাইট রোস্টের বিন দিয়ে মূলত ফিল্টার কফি গুলো বানানো হয়। কেন লাইট রোস্ট হয়? আসলে যখন আমরা কফি বিন গুলো রোস্ট করি মানে ভাজে, রোস্টিং লেভেলটা যদি যত রোস্ট বেশি হয় কফির নোটস গুলো তত কমে যায়, বুঝছেন? রোস্ট যত বেশি হয় কফির নোটস গুলো তত কমে যায়। এই জন্য মূলত ফিল্টার কফি গুলায় কফির যে নোটস গুলো থাকে মানে ঘ্রাণ, যেমন এক একটা কফির এক এক রকমের নোটস হয়, যেমন ফ্রুটি হয়, ফ্লোরাল হয়, চকলেটি হয়, তারপরে সিট্রাসি হয়। হ্যাঁ, তো এই নোটস গুলা যখন বেশি রোস্ট করা হয় তখন ওই নোটস গুলো কমে যায়। আর ফিল্টার কফি গুলো লাইট রোস্ট, ম্যাক্সিমাম লাইট রোস্ট ইউজ করলে কি হয় ওই নোটস গুলো প্রপার থাকে, একদম ফ্রুটি ফ্লোরাল নোটস গুলো পাওয়া যায় পারফেক্টলি। এই জন্য তবে ম্যাক্সিমাম জায়গায় এমনও হয় যে এসপ্রেসো যেই বিন দিয়ে বানায় ফিল্টার কফিও সেম বিন দিয়ে মেক করে, ঠিক আছে? এই দুই কফিও মেক করা যায়, এরকমও বিনস আছে। যেমন এই যে আমাদের এই ব্ল্যাক নাইট সৌদির কিন্তু অনেক জনপ্রিয়, দেখছেন? এইটা কিন্তু এসপ্রেসোর জন্য সেরা, আবার ফিল্টার কফির জন্য সেরা। তবে কিছু লাইট, যেটা একদম লাইট রোস্ট সেটা আবার এসপ্রেসোর জন্য চলে না। ওইটা সবথেকে ভালো। V60 এর জন্য আসলে মূলত লাইট রোস্ট ইউজ করে।
আর ওইটার নোটস গুলা থাকে ফ্রুটি ফ্লোরাল টাইপের নোটস গুলা হয় V60 কফির জন্য। এটা হইতেছে বেশি জনপ্রিয়। এসপ্রেসোর জন্য আসলে সব থেকে বেশি জনপ্রিয় হইতেছে চকলেটি যে নোটস গুলো আছে না, চকলেটি, এরপরে এই যে নাটস এর যে নোটস গুলো, এইগুলা হইতেছে বেশি মানে পারফেক্ট, বেশি ভালো। আচ্ছা, এখন V60 বানানোর জন্য তুমি ইকুইপমেন্ট গুলোর নাম বলছো, এটার একটা রেশিও হয়, রেশিওটা কত? এটা হচ্ছে হট আর হচ্ছে না, এসপ্রেসোর একটা রেশিও আছে না, প্রত্যেকটা কফির কিন্তু এক একটা অনুপাত আছে বানানোর, মেকিং রেশিও বা অনুপাত বলতে যে এতটুকু কফি বিন নিব, পানি এতটুকু লাগবে। এখন এইটার রেশিও হইতেছে 1:15 বা 17, অনেকে অনেক ভাবে 115 গ্রাম পানি। হ্যাঁ, এখন 1:15 মানে 1 গ্রাম কফি গুঁড়ার সাথে 15 ml পানি লাগে। 15 ml পানি, প্রতি গ্রাম কফির গুঁড়ার সাথে 15 ml পানি লাগে, 15 ml পানি অ্যাড করতাম, গরম পানি যেটা। এখন যদি আমরা একটা ডোজ নেই V60 এর জন্য 18 থেকে 20 গ্রাম, তবে এটা আসলে কাস্টমারের চাহিদার উপরেও ডিপেন্ড করে। যদি কেউ 15 গ্রাম দিয়ে খায় তাহলে কিন্তু রেশিও অনুযায়ী করতে হবে। কেউ যদি 17 গ্রাম দিয়ে খায় তাহলে রেশিও অনুযায়ী, তবে পারফেক্ট 18 থেকে 20 গ্রাম হইলে আমরা 15 300 ml পানি দিব। হ্যাঁ 300 ml মানে 15 ml কাউন্ট করব প্রতি গ্রাম কফির গুঁড়ার সাথে, তাহলে 300 ml, 15 20 300 ml হট ওয়াটার। এইটারও একটা টেম্পারেচার আছে, এই টেম্পারেচারটা মূলত 88 থেকে 92 বা 94 ডিগ্রি সেলসিয়াস বিনসের প্রোফাইলের উপরে আসলে ডিপেন্ড করে যে কতটুকু গরম করব পানিটা, ঠিক আছে? বানানোর প্রসেসিংটা হইতেছে, একটা মিনিট একটু হোল্ড করি। 602 এর কি আছেন এখানে? 602 নাম্বার রুমে আমি আপনারা দুইজন, আপনাদের কেউ গেস্ট আছে রুমে? কে আছে? আমার একজন আছে না। তা আমাদেরকে জানাবেন না? আমি তো বলছি ভাই, কাকে? ওই ভাই দিন বাইরে বলছিলাম, মানে আসতে দেরি হয়েছে বলছে, মানে আমি বলছি আমার একদিন গেস্ট আইছিল। হ্যাঁ বলছে, আশাই বলছিল, জিজ্ঞেস করছিল এত দেরি কেন হলো, এ বলছিল যে আমার গেস্ট আছে। আচ্ছা, ওনার লাঞ্চের বিষয়টা কি করছেন? আমি বলছিলাম লাঞ্চ দিতে। ঠিক আছে। বানানোর প্রসেসিংটা হইতেছে আমরা 3 মিনিটের ভিতরে বানাই। মানে 3 মিনিট বা 3.5 মিনিটও কেউ বানায়, তবে পারফেক্ট টাইম 3 মিনিট। 4 বার থেকে 5 বারে পানি ঢালে, কেউ 3 বারেও ঢালে। হ্যাঁ, এখন 4 ধাপে ঢালে। প্রথম ধাপটা হইতেছে আপনার 45 থেকে 60 ml এর মতো পানি আমরা ইউজ করি। 45 থেকে 60 ml। এর পরবর্তীতে আমরা যদি 4 ধাপে ঢালি 300 ml করি। পরবর্তী আমরা যদি চাই যে আমরা না পরবর্তী যে 3 বারে পানিটা দিব, আইডিয়া করে 300 ml দিব, এইটাও করতে পারি। তবে অনেকে আছে নির্দিষ্ট নিয়ম মেনেও করে, বাট 3 মিনিট একটা V60 বানাইতে হয়। তবে প্রথম যে আপনি যে পোরিংটা করবেন বা ঢালবেন, এই প্রথমের ঢালাটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ওই ব্লুমিংটা যেন পারফেক্টলি হয়। ওই কফি থেকে যে কার্বন ডাই অক্সাইডটা বের হয়, যেমন বুদ 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 করে বের হয়। এখন এই পানি ঢালার উপরে V60 টেস্ট ডিপেন্ড করে। পানি ঢালা যার যত ভালো হবে টেস্ট তত ভালো আসবে। ভালো বিন আছে, তাতেও যদি পানি ঢালা ভালো না আসে তাহলে টেস্ট ভালো আসবে না। V60 আসলে আইস হয়, হট হয়। আইসড হইলে গুড়ার পরিমাণ সেম থাকবে, বাট হট ওয়াটারের পরিমাণ কমবে। কারণ ওই জায়গাটা আইসে পূরণ করে নেয়। হট বেশি দিলে তার ঠান্ডা হবে। হ্যাঁ, তখন আমরা আইসড হইলে 300 ml পানি ইউজ করতাম, হটের জায়গায় আমরা ওইখানে হাফ করব 150 ml আইসড। আইসের জন্য 150 ml, 150 ml আইস, হট ওয়াটার 150 ml। এইটা বানানোর জন্য প্রসেসিংটা তখন 3 মিনিট হবে না, তখন 1 থেকে 1.5 মিনিটের ভিতরে করবেন। বাট প্রথম ধাপটা ঠিক রাখবেন, 45 থেকে 60 এর ভিতরে, 50 শেষ, 3 বারে শেষ করে দেন হবে। এইটা হলো V60। এখন কোল্ড ব্রু যে কফিটা আছে না, কোল্ড ব্রু কফিটা কিন্তু সব থেকে বেশি ক্যাফেইন থাকে কোল্ড ব্রুতে। মোর ক্যাফেইন যদি চান সেক্ষেত্রে কোল্ড ব্রু খেতে পারেন। কোল্ড ব্রুটা অনেক জনপ্রিয়। অনেক কফি শপে দেখবেন ওরা নিজেরা বানিয়ে বোতলজাত করে রেখে দেয়, তারপরে সেল করে। কোল্ড ব্রুটা, এটাও জাপানিজ কফি, V60ও জাপানিজ কফি। কোল্ড ব্রু একটা জাপানিজ কফি। কোল্ড ব্রুটার জন্য কিন্তু এই যে এইটার গ্রাইন্ড সাইজ কিন্তু আলাদা,
সব থেকে মোটা গ্রাইন্ড সাইজ কোল্ড ব্রুর জন্য, একদম যেটাকে বলে কোর্স। এইটার মেকিং রেশিও কিন্তু 1:10 হয়, হ্যাঁ 11 হয়, 12 হয়। আচ্ছা ওই 402 এর কয়জন আছেন আপনার ভাই? তিনজন না? আর 602 এর গেস্ট কার? আপনি তো আসলে কাউকে জানেন না, আমি তো খাবার ওই রাতের হিসাবে নিয়ে আসছি, হয়তো খাবারটা শর্ট পড়বে। ওটা পজ দাও, আর লাগবে না। হ্যাঁ হ্যাঁ দাও, দিয়ে দাও। সাইড টকিং বেটার। 402 এর 4জন না?